নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এই ভিডিও শুরু করার আগে সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সকলে নতুন বছর খুব ভালোভাবে কাটান, শান্তিতে কাটান। আমাদের দেশ এবং বাংলাদেশের অবস্থা কিছু ক্ষেত্রে সত্যি অশান্তকর, যা হয়তো সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়া একটু কঠিন এবং কষ্টকর অবশ্যই। কিন্তু আমার বিশ্বাস এই নতুন বছরে সমস্ত অন্ধকার কাটিয়ে আপনাদের প্রত্যেকের জীবনে আলো এসে পড়বে। যাই হোক, এবার প্রতিবেদনে ফেরা যাক। এই প্রতিবেদনের শুরুতে কি শিরোনাম দেব তা নিয়ে আমাকে মিনিট পাঁচেক ভাবতে হয়েছে। কখনো ভেবেছিলাম সংবিধান নিয়ে ছেলে খেলাটা দিই, কখনো আবার ভেবেছিলাম এ তো পুরো পাগলের কাণ্ড কারখানা, এরকম ভাবে একটি শিরোনাম দিই। তবে আমার শেষ অবধি মনে হয়েছে যেভাবে সংবিধান নিয়ে ছেলে খেলা বাংলাদেশ সরকার করছে, বাংলাদেশের এই সমন্বয়ক উপদেষ্টারা করছেন, তাতে নিঃসন্দেহে পাগলের থেকে বড় কাণ্ড কারখানা আমার মনে হয় এই মুহূর্তে আর কিছু হয় না। সংবিধান একটা দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। কেন বললাম মাধ্যম? কারণ একটা সংবিধানই একটা দেশের ভবিষ্যতের নীতি নির্ধারণ করে। তাই এই সংবিধানের গুরুত্ব শুধুমাত্র বর্তমান সময়ে আছে এরকম নয়। বাংলাদেশের সংবিধানের গুরুত্ব কিন্তু ইতিহাসেও আছে, এবং বাংলাদেশের সংবিধানের গুরুত্ব কিন্তু ভবিষ্যতেও থাকবে। আমি কেন হঠাৎ করে বাংলাদেশের সংবিধান নিয়ে এতগুলো কথা বলতে শুরু করছি? কারণ মনে রাখতে হবে, এই বাংলাদেশের সংবিধান কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে সরাসরি সম্পর্কিত, এবং এই বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের সঙ্গে ভারতবর্ষের ইতিহাসও কিন্তু একে অপরের সঙ্গে পরিপূরক এবং একে অপরের সঙ্গে সমান্তরাল সরলরেখায় চলে। অর্থাৎ আজ যে বাংলাদেশের গ্লোরিফিকেশন, আজ যে বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের আন্তর্জাতিক স্তরে খ্যাতি এবং সম্মান, এর পিছনে ভারতবর্ষ কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত আছে। কারণ সে সময় মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, সেই 1971 সালে বহু ভারতীয় সেনাবাহিনীর সদস্য কিন্তু প্রাণ দিয়েছিলেন হানাদার পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার জন্য। অর্থাৎ এই মুক্তিযুদ্ধ শুধুমাত্র বাংলাদেশিরা অর্জন করেছেন সেটা নয়, ভারত বাংলাদেশ একত্রে লড়ে বাংলাদেশিদের নতুনভাবে এই আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দিতেও কিন্তু সাহায্য করেছে। কিন্তু আজ বাংলাদেশের এই সংবিধানকে কেউ কেউ প্রেস কনফারেন্স করে বললেন কবরে স্থান দেওয়া হবে, কেটে ফেলা হবে, ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এবং এই সংবিধান নাকি মুজিববাদী সংবিধান। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। প্রথম কথা, একটা দেশের রাষ্ট্রনায়ক কারা হন? যারা স্বাধীনতা সংগ্রাম করেছেন, যারা দেশকে নতুন আকার দিতে সাহায্য করেছেন এবং আন্তর্জাতিক স্তরে একটা দেশকে এস্টাবলিশ করেছেন। নেলসন ম্যান্ডেলার কথা আপনারা অনেকেই জানেন। এখন যদি কেউ আফ্রিকাকে ম্যান্ডেলাবাদী একটা দেশ বলে, তাহলে যতটা অবাক লাগবে শুনতে, আজ বাংলাদেশের এই সংবিধানকে মুজিববাদী সংবিধান বলতে হয়তো তার থেকে অনেক বেশি অবাক হতে হচ্ছে। হঠাৎ করে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে কেন টার্গেট করা হলো, সেটাই তো একটা বড় বিস্ময়। বঙ্গবন্ধু এখন বর্তমানে নেই, কিন্তু তার যে ভাবধারা, তার যে লড়াই, তার যে ঐতিহ্য, তার যে দেশের প্রতি নিয়োজিত একটা প্রাণ, সেটা কি আপনারা কেউ অস্বীকার করতে পারবেন? পারবেন না। বঙ্গবন্ধুর অপরাধটা কি ছিল? বঙ্গবন্ধু কি পাকিস্তানের সঙ্গে লড়াই করেছিলেন, এটাই তার অপরাধ ছিল? এই প্রশ্ন কিন্তু এই সংবিধান বাতিলের এই প্রসঙ্গের সঙ্গে সঙ্গে সমর্থকভাবে উঠে যেতে শুরু করে। হায় রে বাংলাদেশ, যে দেশকে স্বাধীন করলো রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু মুজিবুর রহমান, সেই স্বাধীনতাকেও আজকে অগ্রাহ্য করে আপনার সংবিধান পরিবর্তনের খেলায় নামলেন। এটা কার্যত একটা পাগলামি, এটা কার্যত একটা উন্মত্ততা, এটা কার্যত একটা অহংবোধ এবং স্বৈরাচারিতা ছাড়া আমার কাছে মনে হয় আর কোনোভাবে ব্যাখ্যা করার কোনো জায়গা নেই। কালকে একটি প্রেস কনফারেন্স করা হলো, সেখানে এই জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছিল, সোকল্ড ছাত্র আন্দোলন হয়েছিল, সেই ছাত্র আন্দোলন সম্পর্কে একটি পুস্তক প্রকাশ করা হবে বলল, এবং এই মুজিববাদী সংগঠন নাকি বদলে ফেলা হবে, এই রকম প্রতিশ্রুতি দেওয়া হলো। প্রথম কথা, এই ছাত্র আন্দোলন কোনো আন্তর্জাতিক ইস্যু নয়, এটা একটা ইন্টারনাল পলিটিক্স। ইন্টারনাল পলিটিক্সে যখন বাইরের বিভিন্ন শক্তি এসে একত্রে মিলিত হয়,
এর ফলে কিন্তু এটা ষড়যন্ত্র হয়ে যায়। ফলে এটা আপনারা কোনোভাবেই অন্তর্দলীয় রাজনীতি ভাববেন না, এটা বৃহৎ একটা ষড়যন্ত্র যা বাংলাদেশের সরকারকে বদলে দিয়েছে। এবার এই জুলাই বিপ্লবের মতো অসংখ্য বিপ্লব, অসংখ্য সরকার বিরোধী আন্দোলন বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বে কিন্তু বিভিন্ন সময় হয়েছে, কিন্তু সেই জুলাই বিপ্লবকে কার্যত আখ্যায়িত করা হচ্ছে বাংলাদেশের নতুন স্বাধীনতা যুদ্ধের নামে। কিসের স্বাধীনতা? স্বাধীনতা তো হয় যদি অন্য কোনো দেশ আপনাকে দখল করে রাখে, সেই দেশকে যখন আপনি উৎখাত বা উচ্ছেদ করছেন, স্বাধীনতা মানে তো সেটাই। যেমন ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই লড়েছিল, যেমন বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই লড়েছিল, ঠিক সেরকম ভাবে এই ছাত্র আন্দোলন নেতারা কার বিরুদ্ধে লড়াই করলেন যার ফলে বাংলাদেশ সরকারকে হঠাৎ করে স্বাধীন ঘোষণা করতে হলো, সেটাই তো একটা বড় প্রশ্ন। অর্থাৎ টেকনিক্যালি ভাবুন বা প্র্যাকটিক্যালি ভাবুন, কোনো ক্ষেত্রেই এই লড়াই স্বাধীনতার লড়াই বাংলাদেশে হতে পারে না। কিসের নতুন স্বাধীনতা? আপনারা যখন এইটাকে স্বাধীনতা বলছেন, আপনারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 1971-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করছেন, এবং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মানে সে সময় যে সকল মানুষ নিজের আত্মবলিদান দিয়েছেন তাকে ছোট করছেন, তার সম্মানে আঘাত করছেন। আপনার মুক্তিযুদ্ধকে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাতে পারেন মুক্তিযুদ্ধ কোনো মানুষকে, কিন্তু আলটিমেটলি এই লড়াইকে অস্বীকার আপনারা কি করতে পারবেন? এই লড়াইকে আপনাদের পাঠ্য বই থেকে মুছে ফেলতে পারেন, আপনারা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতে পারেন, আপনারা শেখ হাসিনাকে মানে গালাগালি দিতে পারেন, কিন্তু আজ যে ইতিহাসে বাংলাদেশ যেটা করে দেখিয়ে দিয়েছে আপনারা তো সেই অবদান অস্বীকার করতে পারবেন না। ফলে কোথাও গিয়ে এই সংবিধানকে বদলে ফেলার এই আন্দোলন, ছাত্র আন্দোলন, জুলাই আগস্ট আন্দোলন, এই স্বাধীনতার যুদ্ধ বিগ্রহ সমস্ত কিছু নিয়ে বাংলাদেশের এক জগা খিচুড়ি মার্কা একটা স্টেটমেন্ট কালকে এই সকল ছাত্র সমন্বয়করা দিলেন, যারা নিজেরাই জানেন না তারা বাংলাদেশকে নিয়ে ঠিক কোথায় পৌঁছাতে চান, কি করতে চান এবং কেন করতে চান। কালকে খুব সুন্দরভাবে একটি প্রতিবেদন বাংলাদেশের একাধিক নিউজ পেপার প্রকাশ করেছে। তারা বলেছেন এই 1972 সালের মুজিবাদী সংগঠন, এই মুজিববাদী যে সংগঠন আছে সেইটাকে কবর দিয়ে নতুন সংবিধান রচনা করা হবে। অর্থাৎ 1972 মুজিবিস্ট কনস্টিটিউশন উইল বি বারিড, জ্বালিয়ে দেওয়া হবে, কবরে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। এবং আজকে এই টোটাল এই পুরো বিষয়টা নিয়ে একটি প্রস্তাবনা প্রকাশ করা হবে, যেখানে নাকি সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামরাও থাকবেন। অর্থাৎ সরাসরিভাবে এই ধরনের কর্মসূচিকে সরকার ওপেনলি এসে কিন্তু সমর্থন করলেন। যতই আপনারা বলুন এই সমন্বয়কদের অ্যাক্টিভিটিসকে সরকার সমর্থন করে না, যতই আপনারা একাধিক সমন্বয়কের কাজকর্ম নিয়ে নিন্দা করুন, কিন্তু এই সংবিধান পরিবর্তনের একটা কর্মসূচিকে সরকার কার্যত মুখ বন্ধ করে সহ্য করছেন, সেটাই তো বড় সমর্থন। এর থেকে বড় সমর্থন হয়তো বাংলাদেশের ইতিহাসের এর আগে কেউ দেখেনি। আর যদি সমর্থন না করেন তাহলে দেশের সংবিধান পরিবর্তন করার জন্য যারা আন্দোলন করছেন তারা দেশ বিরোধী কাজ করছেন। চিন্ময় প্রভু দেশ বিরোধী কাজ করেননি, চিন্ময় প্রভু রাষ্ট্রদ্রোহী কোনো মামলা খাওয়ার মতো কোনো কিছু করেননি, কিন্তু যারা সংবিধানকে মানেন না বলে সংবিধানকে পরিবর্তন করতে চাইছেন এবং বাংলাদেশের সংবিধান নতুন করে রচনা করতে চাইছেন, তাদের থেকে বড় দেশ বিরোধী বাংলাদেশে এই মুহূর্তে আছে বলে আমার জানা নেই। আর সরকার কালকে একটি স্টেটমেন্ট দিয়েছেন যে সমন্বয়করা কি করছেন আমরা জানি না, সারা ভারত জেনে গেল, আন্তর্জাতিক স্তর জেনে গেল, এবং আপনারা সমর্থন করুন বা না করুন এই যে সংবিধান পরিবর্তনের খেলা মোহাম্মদ ইউনূস সরকার চালাচ্ছেন, এর ফল যে অত্যন্ত খারাপ জায়গায় যেতে চলেছে বিশ্বাস করুন, এর জন্য পুঁথিগত জ্ঞানের দরকার হয় না, ন্যূনতম দূরদর্শিতা থাকলেই আপনারা বুঝতে পারবেন এই বাংলাদেশ কার্যত পাকিস্তানি মৌলবাদী ধাতে সমর্থন করেছেন। নিজেদেরকে মৌলবাদকে প্রশ্রয় দিতে গিয়ে তার যে ভাবধারা, তার যে গ্লোরিফিকেশন, সমস্ত কিছু কিন্তু সমর্পিত করা হয়ে গেছে। না হলে কিসের জন্য 1971-এর ভুল ত্রুটি শুধরানোর জন্য মোহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করেন? হঠাৎ করে এই সংবিধানকে পরিবর্তনটি কিসের জন্যই করা হবে সেটাই তো একটা বড় প্রশ্ন। আদতে যারা এই সংবিধান পরিবর্তনের খেলায় নেমেছেন তারা কি আদতে বাংলাদেশের ইতিহাস জানেন? এই প্রশ্ন কিন্তু আমার থেকে গেল। এই ঘোষণাপত্রে নাকি ব্যাখ্যা করা হবে কিভাবে মুজিববাদী সংগঠন জনগণের আশা আকাঙ্ক্ষাকে চুরমার করেছে। 1971 সাল থেকে 2024 এই এতগুলো বছরে বাংলাদেশের কোনো মানুষের মনে হলো না সংবিধান পরিবর্তন করা উচিত। হঠাৎ করে এই পাড়ার নেতারা এসে মনে করলেন মুজিববাদী সংগঠন জনগণের আশা আকাঙ্ক্ষাকে চুরমার করে দিয়েছে, ফলে সংবিধান পরিবর্তন করলে জনগণের আশা আকাঙ্ক্ষা পরিবর্তন হয়ে যাবে।
আরে জনগণ যে দেশকে নিয়ে স্বপ্ন দেখলেন, সেই স্বপ্ন কি আপনারা পূরণ করতে পারলেন? যে আগুন নিয়ে আপনারা খেলতে শুরু করেছেন, সেই আগুনে কিন্তু কোনোদিন আপনাদেরও পুড়তে হবে, তা কিন্তু আপনারা মনে রাখবেন। একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক দেশে হঠাৎ করে একবিংশ শতকে শেষ প্রান্তে এসে সংবিধান পরিবর্তন করতে হবে, এটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। বরঞ্চ সংবিধান, যে সংবিধানের শপথ আপনারাও নিয়েছেন, যে সংবিধানের শপথ মোহাম্মদ ইউনূস নিয়েছেন, সেই সংবিধানকে যদি আজকে বদলাতে হয়, তাহলে মোহাম্মদ ইউনূসকে কিন্তু বলতে হবে তিনি যে সংবিধান মেনে উপদেষ্টা করেছেন সেটাই অবৈধ। অর্থাৎ যে সংবিধানকে আপনারা উপদেষ্টা হওয়ার জন্য ব্যবহার করলেন, সেই সংবিধানকে কার্যত আজকে চুরমার করার প্রজেক্ট বাংলাদেশে নিয়ে গ্রেটার মৌলবাদী একটা রাষ্ট্র বানানোর খেলায় নেমেছে মোহাম্মদ ইউনূসের এই সকল সাগরেদরা, যা বাংলাদেশের মানুষ কিভাবে মেনে নেবেন সেটাই একটা বড় প্রশ্ন। ইতিহাস কি বলে? ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন 1949 সালের আওয়ামী লীগের কিন্তু জন্ম হয়েছিল 23শে জুন সম্ভবত। এই 23শে জুন যখন জন্ম হয়, তখন কিন্তু এই জন্মটাও সংবিধানকে রক্ষা করার জন্যই হয়েছিল। অর্থাৎ নতুন করে সংবিধান তৈরি করতে হবে। পাকিস্তানের মতো একটা দেশের সঙ্গে যখন এই পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ অ্যাটাচ ছিল, সেই সময় কিন্তু আওয়ামী লীগ করেছিল। আর এই সময় কিন্তু যখন আপনি যদি দেশের রাজনৈতিক পরিকাঠামোটা দেখেন, তাহলে দেখবেন সম্পূর্ণ অন্যরকম একটা পরিকাঠামো ছিল। সে সময় জাতীয় সংসদকে বলা হতো জাতীয় পরিষদ, আইনসভাকে বলা হতো প্রাদেশিক পরিষদ, আর এই গণপরিষদ গঠন হয়েছিল 1945 সালের, যা পরবর্তীকালে কিন্তু পার্লামেন্টের কাজ করেছিল। অর্থাৎ তৎকালীন কোনো সংবিধান কিন্তু পশ্চিম পাকিস্তানে ছিল না, তাই গণপরিষদ দ্বারা রাষ্ট্র পরিচালনা করা হতো। আওয়ামী লীগই প্রথম যারা এই রাষ্ট্র পরিচালনার জন্য নতুন সংবিধান রচনা করতে বলেছিল, যার ফলস্বরূপ, যার দীর্ঘ লড়াইয়ের পর 1971 সালে বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছিল। এই পশ্চিম পাকিস্তানের হাত থেকে মুক্তি পেয়ে নতুন বাংলাদেশের সূর্য আন্তর্জাতিক স্তরে কিন্তু উঠতে শুরু করেছিল সেদিনই। পাকিস্তান যখন সূচনা হয়, অর্থাৎ 1947 সালে 9 বছর পরে কিন্তু এই পশ্চিম পাকিস্তানের কোনো সংবিধান বা শাসনতন্ত্র ছিল না। ফলে পশ্চিম পাকিস্তানের যেভাবে চলা উচিত ঠিক সেভাবে চলছিল না। পূর্ব পাকিস্তানের এই আওয়ামী লীগের লোকজনই মনে করেছিল সংবিধান প্রয়োজন, শাসনতন্ত্র প্রয়োজন, গঠনতন্ত্র প্রয়োজন। এবং 1971-এ দাঁড়িয়ে যখন বঙ্গবন্ধু মুজিবুর রহমান দেশকে স্বাধীন ঘোষণা করলেন এই রেস কোর্সে, তখন কিন্তু তিনি তার ভাষণে বাংলাদেশকে নতুন সংবিধানের যে পথ দেখাবে তা কিন্তু ঘোষণা করেছিলেন। অর্থাৎ ইতিহাসকে আপনারা অসম্মান শুধু করছেন না, আপনারা আপনাদের দেশের যে ঐতিহ্য, আপনাদের দেশের যে আত্মগরিমা, তা কিন্তু পায়ের তলায় মারিয়ে কার্যত চুরমার করে ফেলছেন, যা অতি বড় পাগলও এত বড় ভুল সিদ্ধান্ত নেয় না। আর সরকার সবকিছু জেনে শুনে কার্যত মুখে কুলু পেটেছেন, প্রেস কনফারেন্স করে বলেছেন যে সমন্বয়করা যেটা করছেন সরকারের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। তাহলে দেশ বিরোধী কাজ করার অপরাধে এই সকল সমন্বয়ক উপদেষ্টাদের ইমিডিয়েটলি জেলে ঢোকানো উচিত। কারণ যারা দেশের সংবিধান পরিবর্তন করে, তাদের থেকে বড় রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী পৃথিবীতে আর কোনো দেশ হতে পারে না। আর এদেরকে এই ক্ষমতা কারা দিল? এরা নির্বাচিত কোনো সরকার নয়, এরা নির্বাচিত কোনো জনপ্রতিনিধি নয়, এরা নির্বাচিত কোনো মানুষের মানে যদি বলা হয় প্রতিনিধি নয়। তাহলে কিভাবে এদের এত ক্ষমতা হলো যে বাংলাদেশের 16 কোটি মানুষের দায়িত্ব তুলে নিয়ে হঠাৎ করে সংবিধান পরিবর্তন করে বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করতে হবে এরকম কর্মসূচি তারা নিয়ে নিলেন? বাংলাদেশে নির্বাচন হোক, নির্বাচিত কোনো সরকার গঠন করুক, নির্বাচিত কোনো দলকে বাংলাদেশের মানুষ ক্ষমতা দিক। এরা তো অন্তর্বর্তীকালীন সরকার, সেনাবাহিনী সমর্থন করেছেন, সমস্ত রাজনৈতিক দল এককাট্টা হয়েছে বলে এরা আজ বাংলাদেশকে চালাতে শুরু করেছে। কিন্তু বাংলাদেশকে চালানোর নাম করে দেশের সংস্কারের বুলি আওড়ে দিনের পর দিন দেশকে, ইতিহাসকে এবং ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে বদলে ফেলে মৌলবাদীদের পায়ে ঝাঁপ দেওয়াটা, এটা কিসের ধরনের রাষ্ট্র পরিচালনা? ভাবলে অবাক লাগে। একটা দেশের সংবিধান যে দেশের আত্মগরিমা, যে দেশের অহংবোধকে প্রতিষ্ঠিত করে, সেই সংবিধানকে কবরে পুঁতে ফেলার কথা বলেছেন এই সকল সমন্বয়ক উপদেষ্টারা। আর কাদের কবরে পোতা হবে সেই সময় কিন্তু আসতে শুরু করে দিয়েছে। আন্তর্জাতিক স্তর বলুন বা ইন্টারনাল পলিটিক্স বলুন, যেভাবে বিএনপিও আপনাদের বিরুদ্ধে এখন কথা বলছে, সেভাবে কিন্তু আপনাদের যে শেষ পতন হতে শুরু করে দিয়েছে তা হয়তো আজকে সকলের সামনে পরিষ্কার। আমার ভাবতে খারাপ লাগলো বছরের শেষে এই রকম একটা প্রতিবেদন বানাতে হলো, যে প্রতিবেদনে ইতিহাসকে পরিবর্তনের কথা বলে। ইতিহাস না থাকলে বর্তমান থাকে না, বর্তমান না থাকলে ভবিষ্যৎ প্রজন্ম থাকে না।
আর যে সংবিধানকে আপনারা পরিবর্তন করতে চাইছেন, সেই সংবিধান পরিবর্তন করলে বাংলাদেশের ভবিষ্যতের স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা যে কার্যত চুরমার হয়ে যাবে, সে কথা কিন্তু এখন বলা যায়। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। এই সংবিধান পরিবর্তন কি আপনারা মন থেকে মেনে নিতে পারেন? আর বঙ্গবন্ধু মুজিবুর রহমান দেশের জন্য কি সত্যিই কিছু করেননি? তার মূর্তি কেন ভাঙা হবে? তার নাম কেন সরিয়ে দেওয়া হবে? কেন এই সংবিধানকে মুজিববাদী সংবিধান বলা হবে? এই প্রশ্নের উত্তর কে দেবেন? যখন কেউ দেবে উত্তর না দেবেন, তখন সাধারণ মানুষ আজ গর্জে উঠুক। কমেন্টে জানাবেন। রাজপথ আন্দোলিত হোক, অন্তত দেশের ইতিহাসকে দয়া করে বদলাতে দেবেন না।